রেকর্ড। হ্যাঁ, ওকে, রেকর্ড হচ্ছে। এখন আমরা গুগল থেকে জোহরে প্রথমে, থ্যাঙ্কস। হ্যাঁ, গুগল থেকে আমরা নামাই নিলাম চার্টটা। যেমন বিআরবি কেবল, বিবিএস কেবল সবারই কিন্তু চার্ট আছে, এবং সব চার্ট আসলে একই চার্ট, এক একজনের উপরে সাইনবোর্ড লাগায় শুধু। কারণ এই কোন মিলিমিটার স্কোয়ারের তারের ভেতর দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাবে, এটা সারা পৃথিবীতেই এক। আনলেস কেউ যদি তার কপারের ভিতরে দাম কমানোর জন্য বা মুনাফা বাড়ানোর জন্য যদি ভেজাল না মিশিয়ে থাকে, তো ভেজাল তো মিশাই। সে কারণে আমরা আনপপুলার কোনো ব্র্যান্ডে যাব না। আমরা চেষ্টা করব বেস্ট কোম্পানিটাকে ব্যবহার করার জন্য, যাতে আমি জানি যে ওই কোম্পানিটা কোনো ভেজাল করবে না। তবে সমস্যা হচ্ছে যে বাজারে বিআরবি কেবল কিনতে গেলে বা বিবিএস কেবল কিনতে গেলে ওইটাও 2 নম্বর কেবল আছে, বিআরবির 2 নম্বর কেবল। ওটা খুবই 15 বছরের অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানকেও আমি দেখাইছি, সেও কিন্তু 2 নম্বর ধরতে পারে নাই, যতক্ষণ না পর্যন্ত দোকানদার বলছে যে ভাইয়া এটা কিন্তু নকল। এরকম এক্সপার্ট বাংলাদেশিরা নকলে এমন কপি করছে বিআরবি কেবলকে, বিবিএস কেবলকে, যে 15 বছর 17 বছর ধরে কাজ করে এরকম ইলেকট্রিশিয়ানও ধরতে পারতেছিল না এটাকে আসল না নকল, এরকম ব্যাপার। সো তাহলে আমরা কেমনে ধরবো ভাইয়া? আমরা তো একদিনের। আপনারা সরাসরি বিআরবি শোরুম থেকে তার কিনবেন, আচ্ছা, আচ্ছা। বিবিএস এর শোরুম থেকে, অন্য কোনো জায়গা থেকে ওয়্যার কেবল কিনবেনই না। আর বিশেষ করে নবাবপুরের ব্যবসায়ীদের বিশ্বাস করার কোনো কারণ আমি এখন পর্যন্ত পাই নাই। গড়ে সকল ব্যবসায়ীকে এভাবে বলা যদিও উচিত না, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি। গত আমার কত বছর, 17 বছর ধরে আমি এইসব জিনিস দেখে আসতেছি, এবং আমি কিন্তু রিপিটেডলি ফেসবুকে লিখছি এই যে মানুষ যে প্রতারিত হয়। এখন বাংলাদেশের মানুষ হচ্ছে খুব চালাক মনে করে নিজেদেরকে, এই জন্য ব্যবসায় করতে গেলে চিন্তা করো যে আমি একদম একবারে সব লাভ করে ফেলবো, একবারে সব মুনাফা করে ফেলবো। আসলে এইভাবে তো মার্কেট নষ্ট হয়, এটা বুঝে না আর কি। তো আপনারা কাজ করতে গেলে যদি প্রয়োজন মনে করেন আমার সাথে একটু কনসাল্ট করে নিন। আমার সাথে কনসাল্ট করতে তো আর টাকা লাগবে না। আর ভালো হচ্ছে বেস্ট ব্র্যান্ড গুলাকে ফলো করে তাদের শোরুম থেকে সরাসরি পারচেস করলে তখন টাকা একটু বেশি লাগলেও আপনি আসল জিনিস পাবেন, সমস্যা হবে না আশা করি। এই আর কি। তো আলাপে যাই। ধরেন এখন আমরা জানলাম যে আমার সোলার প্যানেল থেকে 20 এম্পিয়ার আসবে, কিংবা আমার ঘরের ভিতরে 20 এম্পিয়ার চলবে। আমরা সরাসরি চলে যাব এইখানে যেই কলামটার উপরে কারেন্ট রেটিং লেখা আছে সেই কলামে। দেখেন এখানে 3 নম্বর কলামের উপরে কারেন্ট রেটিং লেখা আছে। এখন এখন সিরিয়ালি আমি নিচে নামতে থাকি, কোথায় 20 এম্পিয়ার আছে দেখেন তো, পাইছেন কিনা 20 এম্পিয়ার? জি, জি। এই আগের চার্টে কিন্তু ছিল না 20 এম্পিয়ার, আগের চার্টে 24 এম্পিয়ার পাইছি সরাসরি, 1.5 এর পরে 2.5। আর এখনকার চার্টে পাচ্ছি যে 20 এম্পিয়ারের একটা আরএম আছে, সেটা হচ্ছে 2 RM। আবার 22 এম্পিয়ার আছে গিয়ে 2.5 RM, সরি, 2.5 RE, আবার 2.5 RM। আমরা আরই তার কিনবো না, আরই মানে সিঙ্গেল কন্ডাক্টর, RM মানে মাল্টিপল কন্ডাক্টর। আমরা ওই যে 2 RM তার দিলেও আমাদের 20 এম্পিয়ার কভার হয়ে যাবে। তো দোকানদারকে আমরা বলবো যে এই যে 2 RM এর কেবল দেন আমাকে, 1 কয়েল বা 2 কয়েল বা 50 মিটার। দামি জিনিস তো ওরা অনেক সময় মিটারে খুলেও বিক্রি করে। আর আপনার প্রজেক্টের জন্য পারচেস করলে অলওয়েজ কয়েল কিনবেন, ফুল কয়েল, একটা রেড আর একটা ব্ল্যাক। তাইলে গিয়ে আপনার দেখা যাবে যে কিছুটা ব্যবহার করার পর থেকে গেলে সেটা আরেক প্রজেক্টে ব্যবহার করতে পারবেন, কিন্তু একসাথে পারচেস করার কারণে একটু সেভ হচ্ছে। এই হচ্ছে তারের মোটামুটি বোঝাপড়া। এরপরে যদি মনে হয় যে আরো বুঝতে হবে আমাকে প্রশ্ন করলে আমি আর একবার ডিসকাস করব। কিন্তু আমি এখন আসলে সার্কিট ব্রেকারের আলাপে চলে যাচ্ছি। অভিষেক ভট্টাচার্যের যে সার্কিট ব্রেকার নিয়ে যে প্রবলেম ছিল ওটা কি আরেকবার বলবেন, তাইলে আমি ওই কোশ্চেনের রেসপেক্টে ডিসকাস করতে পারি। ভাই বলতেছি, সার্কিট ব্রেকারের সম্ভবত আহ, ধরনগুলো মানে জানতে চাইছিলাম, সার্কিট ব্রেকারের ধরনগুলো। আচ্ছা, সার্কিট ব্রেকারের যে মানে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ডিফারেন্সেস বা পার্থক্য বা থিওরিটিক্যাল যে ধরন, ওই ধরন আমি এই কোর্সে আলাপ করি নাই, করবো না। আমরা যেটা আলাপ করেছি সেটা হচ্ছে যে কমার্শিয়াল ডিফারেন্সগুলা। মার্কেটে এক একটা সার্কিট ব্রেকার এক এক নামে পাওয়া যায়। হ্যাঁ, সার্কিট ব্রেকারের যে থিওরিটিক্যাল নাম, ম্যাগনেটিক সার্কিট ব্রেকার, তারপর ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এইগুলা আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারদের বা ফিজিক্স
বুঝে তারপর বুঝতে হবে। ওই আলাপে গেলে আজকে প্যাচ খেয়ে যাবেন আপনারা। কিন্তু ধরেন একটা চিপস, সেটা আছে পটেটো চিপস আছে, রিং চিপস আছে, মেলা ধরনের চিপস আছে। এই যে পটেটো চিপস, রিং চিপস, এটা হলো গিয়ে কমার্শিয়াল নাম। ওইভাবে সার্কিট ব্রেকারের যে কমার্শিয়াল ডিফারেন্স গুলা ওইটা দেখাচ্ছি। কিন্তু সার্কিট ব্রেকার বুঝতে হইলে কেন আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করি বা সেফটির জন্য কেন ফিউজ ব্যবহার করি সেইটা জানা ভালো। সেটা হচ্ছে যে অনেক ধরনের ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ডিস্টারবেন্স হয় একটা লাইনের মধ্যে। তবে বেশি হয়, এই যে এখনকার স্লাইডটা কি দেখা যাচ্ছে, জি। এই চারটা ঘটনার কারণে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। এই চারটা ঘটনা কি কি? উপরে বাম পাশ থেকে দেখলে একটা আসবে ওভারলোড কারেন্ট। এটার কারণে দুর্ঘটনা ঘটে। লিকেজ কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট আর আর্ক। ওভারলোড কারেন্টটা হয় কিভাবে? ধরেন আপনার যে তার ওয়্যারিং করা আছে, তারের ওয়্যারিং ক্যাপাসিটি আছে গিয়ে 10 এম্পিয়ার। কোনো একটা কারণে আপনি বাসার মধ্যে এত কিছু চালাইলেন একসাথে যে একসাথে 15 এম্পিয়ার ফ্লো করতেছে। এখন 10 এম্পিয়ারের কেবলটা প্রথমে প্রথমে একটু একটু কারেন্ট ফ্লো করবে আর গরম হতে থাকবে। গরম হতে হতে একসময় তার আর সহ্য ক্ষমতার বাইরে চলে গিয়ে আগুন ধরে যাবে। কারণ কারেন্ট তো টানতেছে আসলে লোডটা। কথা কথা আমার ওয়্যারিং করা আছে ঘরের ভিতরে 10 এম্পিয়ার, এখন আপনি ওভেন চালাই দিলেন একটা, আয়রন চালাই দিলেন একটা, ফ্রিজ চলতেছে, বাতি জ্বলতেছে, এরকম মাল্টিপল লোডের কারণে দেখা গেছে এমন কারেন্টে টান পড়ছে যে তার আর ওই লোডটা নিতে পারে নাই, তখন তার পুড়ে গেছে। এই যে সকেট বার্ন দেখা যাচ্ছে, এটা ওভারলোড কারেন্টের কারণে ঘটে। দ্বিতীয় একটা ধরন আছে লিকেজ কারেন্ট। আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আছে যে ফ্রিজের গায়ে হালকা করে হাতের টাচ লাগছে, একটা শক খাইছেন। কিংবা অনেকে যাদের ডেস্কটপ কম্পিউটার আছে, কম্পিউটারের যে ওই যে কেসিংটা, স্টিলের কেসিং এর গায়ে টাচ লাগলে শক লাগে। তা এইটাকে আমার বলে, কম্পিউটারেই করে ভাই, শর্ট করে হ্যাঁ, অনেক ডেস্কটপে। অনেক জিনিসই করে। এইটাকে বলে লিকেজ কারেন্ট। কোনো কারণে যদি বাড়িতে আর্থিং দুর্বল হয় কিংবা অন্য কোনো ইলেকট্রিক্যাল ওয়্যারিং এ কোনো গন্ডগোল থাকে, তখন লোডের মধ্যে এই লিকেজ কারেন্টগুলো আসে। তো আমরা লিকেজ কারেন্ট বিপজ্জনক, লিকেজ লিকেজ কারেন্ট আমাদের শক খাওয়ার জন্য যেমন বিপজ্জনক, আবার আমাদের ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের জন্য ওটা রিস্কি। আস্তে আস্তে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে যেতে থাকে। সে কারণে লিকেজ কারেন্টটাকে দ্রুত মিনিমাইজ করে মাটিতে পাঠিয়ে দিতে হয়। এই কারণেও লিকেজ কারেন্টটা আমাদের ম্যানেজ করতে হয়। তৃতীয় একটা ঘটনা ঘটে শর্ট সার্কিট। শর্ট সার্কিটটা কিভাবে ঘটে বলি। এটাও মানে অনেকগুলো কারণে ঘটে। সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে যে কম দামি তার ব্যবহার করার কারণে অনেক সময় এই পজিটিভ এবং নেগেটিভের তার তো একসাথে থাকে। দেখা যায় যে একটা তার গরম হয়ে পুড়ে গেছে, আর একটা তারের গায়ে ওই ওপেন অংশটা লেগে ওর গরমটা এখন এর গায়ে লাগতেছে। লেগে লেগে এটাও পুড়ে গিয়ে পজিটিভ আর নেগেটিভ এক হয়ে যায়। এই পজিটিভ আর নেগেটিভ এক হয়ে যাওয়ার মানে হলো শর্ট সার্কিট হওয়া, এবং সাথে সাথে বিরাট ধরনের একটা সাউন্ড হবে। সাউন্ড হয়ে আগুন ধরে যাবে। এই যে নিচে বাম পাশে যে ছবিটা দেখা যাচ্ছে, পজিটিভ নেগেটিভ এক হয়ে যায়। এটা অনেক সময় আমাদের প্লাগেও হয়। দেখা যায় আমরা একটা প্লাগ নিজেরা নিজেরা তার ই করে ম্যানেজ করে লাগাইছি, ভেতর থেকে প্লাগের ভেতরে কোনো একটা তার ছুটে গিয়ে আরেকটার সাথে লেগে গেছে, তখন দাম করে সব আগুন বাস্ট করছে, একটা বাস্ট করে এই আগুন ধরে যায়। এটা হলো শর্ট সার্কিট কারেন্ট। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, লাস্ট হলো আর্ক। আর্ক মানে হচ্ছে, এটাকে কি বলে, স্পার্ক করে, যে স্পার্ক করে। যেমন কোনো একটা ইলেকট্রিক্যাল কানেকশন যদি লুজ হয়, অনেক সময় প্লাগে দেখা যায় প্লাগটা লুজ, একবার লাগে একবার ছুটে, একবার লাগে একবার ছুটে। কিছু কিছু ইলেকট্রিক্যাল কানেকশন আছে লুজ। এই লুজ কানেকশনের জায়গাগুলোতে স্পার্ক হয়, ক্রর একটা শব্দ হয় আর একটা মানে ডিস্টার্বিং একটা নয়েজ হয় আর ইলেকট্রিক্যাল স্পার্ক হয়। এই স্পার্ক গুলো খুবই বিপজ্জনক। কারণ এখানে একটা ফ্রিকোয়েন্সির ব্যাপার আছে। আমাদের ইলেকট্রিসিটিটা আসলে সেকেন্ডে 50 বার, জিরো হচ্ছে 50 বার, 220 ভোল্ট হচ্ছে। এটা কিন্তু সেকেন্ডে 50 বার হওয়ার কারণে আমরা ওটা ধরতে পারতেছি না। এই ঘটনাটাকে বলে এই ফ্রিকোয়েন্সি। কিন্তু স্পার্কের ফ্রিকোয়েন্সি হচ্ছে কয়েক লাখ। তো আমাদের টোটাল ইলেকট্রিক্যাল সিস্টেমগুলা, যন্ত্রপাতিগুলা 50 হার্টজের ফ্রিকোয়েন্সি নিতে তার সক্ষম। কোনো কারণে যদি তার ফ্রিকোয়েন্সি 100 হয়, 200 হয়, তাহলে
এই ইলেকট্রিক্যাল যন্ত্র নষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যেতে থাকে। তো কোনো কারণে বাসায় কোনো ইলেকট্রিক্যাল ওয়্যার যদি এরকম লুজ থাকে, কোনো প্লাগ যদি লুজ থাকে, তাহলে আসলে ওর যে স্পার্কটা হবে ওইটার ক্ষতি বাকি সমস্ত ইলেকট্রিক্যাল ডিভাইসের উপরে হয়। এই কারণে এই স্পার্কটাকেই বলে আর্ক। এখন আর্ক যদি ঘটেও কোথাও, এটা যাতে দ্রুত ম্যানেজ করা যায় সেই জন্য এক ধরনের সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করি। এই চারটা ঘটনা বেশি ঘটে বলে এই চারটা ঘটনার রেসপেক্টিভ সার্কিট ব্রেকার গুলো আমরা পরে দেখিয়েছি। যার শুরুটা হচ্ছে, হ্যাঁ, আমার আমার একটু একটু কথা ছিল। জি ওই যে লিকেজ কারেন্ট, যেটা মানে লিকেজ যেটা ইয়ে হয়, জি সেখান থেকে সেফটির জন্য আমরা কি এটা লিকেজ ঠিক করাতে হবে, নাকি এটার জন্য কোনো ডিভাইস আছে? হ্যাঁ, বা এটার জন্য যেমন এই যে, একটা সার্কিট ব্রেকার আছে। আচ্ছা, ওকে, ওকে, এটার জন্য ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি সার্কিট ব্রেকার গুলো একটু রিপিট করতেছি। সেটা হচ্ছে যে সার্কিট ব্রেকারের গুরু আসলে ফিউজ। কারণ যখন সার্কিট ব্রেকারের মতো উন্নত যন্ত্র আসে না পৃথিবীতে, তখন 99% বা সব জায়গাতে আসলে ফিউজই ছিল। এটাকে বলা হয় যে, কে জানি বলছিলেন, কাট আউট বলি আমরা, কাট আউট। জি। তো এই কাট আউট জিনিসটার নামই আসলে ফিউজ। এর কাজ হচ্ছে যে ওই যে ওভারলোড কারেন্ট, এই যে প্রথমে দেখাইছি আমরা ওভারলোড কারেন্ট আর শর্ট সার্কিট কারেন্ট, এইগুলা সে প্রতিরোধ করে। এই দুই ক্ষেত্রেই, শর্ট সার্কিট এবং ওভারলোড, এই দুই ক্ষেত্রেই তারের ভেতর দিয়ে একটা হাই কারেন্ট ফ্লো হইতে চায়। এখন এই ফিউজের ভিতরে যে তারটা আছে ওর একটা ক্যাপাসিটি আছে। ফর এক্সাম্পল, এই ফিউজের তারের ক্যাপাসিটি হচ্ছে 5 এম্পিয়ার। কোনো কারণে এর ভিতর দিয়ে 6 এম্পিয়ার যাইতে নিলে টাস করে এটা সেপারেট হয়ে যাবে। সেপারেট হইলেই তো আর কারেন্ট ফ্লো করবে না। তখনই আমরা বলি যে কাট আউট পুড়ে গেছে। কাট আউট পুড়ে গিয়ে আসলে আমাদেরকে বাকি যন্ত্রপাতি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। যে পুড়ে গেলে ও অল্পের উপর দিয়ে গেছে, আমরা তো কাট আউট আবার লাগাই দিই। অনেকে আবার কাট আউট বারবার পুড়ে যায় বলে চালাকি করে মোটা একটা তার দিয়ে কাট আউট কানেকশন দিয়ে দেন, পজিটিভ আর নেগেটিভ। এটাতে হয় কি, যে ওভার কারেন্টটার কারণে কাট আউট পুড়ে গিয়ে আপনাকে রক্ষা করতো, তখন ওই ওভার কারেন্টটা কাট আউটের ভেতর দিয়ে যায়, গিয়ে আপনার যন্ত্র নষ্ট করে দেয়। এই কারণে উইদাউট, আজকে জেনে গেলেন, আগে মনে হয় জানতেন না, উইদাউট নোয়িং দ্য কারেন্ট ক্যাপাসিটি, যে কোন কোন কাট আউটের কতটুকু তার দিতে হবে, এইটা না জেনে মোটা তার ব্যবহার করেন না। একটু চিকন তার দেওয়া ভালো, আমাদের ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ভালো থাকে। সো এই কাটআউট অনেক ধরনের আছে। এই যে বাম পাশের ছবিতে যেটা সিরামিক কাটআউট দেখা যাচ্ছে, এগুলো আগে প্রচুর ব্যবহার হতো, এখন একটু মডার্ন ডিজাইন আসছে এই ডান পাশের গুলোর মতো। এখন বেশিরভাগ জায়গাতে এই কাটআউট গুলো ওই আগের জিনিসটাই একটু মডার্ন ডিজাইনে, জাস্ট একটা এরকম এই যে মাঝের ছবির মতো একটা জিনিস থাকে, ওটা ভেতরে ঢুকাই দিতে হয়। এটা এটা রিফিলের মতো এক্সট্রা অনেক কিনতে পাওয়া যায়। তখন ওই হাতে অনেকগুলা থাকে, একটা পুড়ে গেলে খুলে আরেকটা লাগাই দেওয়া যায়। খরচ বাড়ছে, আসলে আগেরটাও ভালো ছিল, খারাপ ছিল না। এনিওয়ে, সেকেন্ড যে জিনিসটা আমরা দেখব ওটা হচ্ছে এমসিবি। এমসিবি কথাটার অর্থ হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। মানে সাধারণত সার্কিট ব্রেকার অনেক বড় বড় হয়, কিন্তু বাসাবাড়িতে ব্যবহার করার জন্য সার্কিট ব্রেকারকে খুব ছোট করে তৈরি করা হয়েছে। আপনারা অনেকেই দেখবেন যে বাসার একটা ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, ডিস্ট্রিবিউশন বোর্ডের ভিতরে ছোট 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 অনেকগুলা সার্কিট ব্রেকার লাগানো। এগুলাই হচ্ছে এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো এই ছবিতে যে সার্কিট ব্রেকারটা দেখা যাচ্ছে বা মিনিয়েচার সার্কিট ব্রেকার, মূলত আমাদের যে ওভারলোড কারেন্ট, যেটা একটু আগে আলাপ করলাম, আর শর্ট সার্কিট কারেন্ট, এই দুইটাকে সে প্রোটেক্ট করে। কোনো কারণে কারেন্ট ওভারলোড যদি হয়ে যায়, আবার যদি কোনো কারণে কারেন্ট শর্ট সার্কিট হয়ে যায়, সে সাথে সাথে ডিটেক্ট করে একদম 10 মিলি সেকেন্ডের মধ্যে। 10 মিলি সেকেন্ড মানে কি, 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলি সেকেন্ড। 1 সেকেন্ড, তো ওই 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ যদি হয় 1 মিলি সেকেন্ড, এইরকম 10 মিলি সেকেন্ডের মধ্যে ও এই সমস্যাটা ডিটেক্ট করে সাথে সাথে সার্কিটটাকে সুইচ অফ করে দেয়। তখন আমরা রক্ষা পাই। আমরা জানি যে কিছু একটা ঝামেলা হয়েছে, খুঁজে দেখি কোথায় কি হয়েছে, তারপর চেক করে পাইলে ভালো, না পাইলে আবারও আমরা সার্কিট ব্রেকারের সুইচ উপরের দিকে দিয়ে অন করে দিই। এগুলো অন হচ্ছে উপরের দিকে, নিচের দিকে হচ্ছে অফ। আচ্ছা, সেকেন্ড এটা যেটা, অটো জি বলেন। এটা অটোমেটিক অফ হয়ে যায়, মানে যখন এই এই ধরনের ঘটনা ঘটে, হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে অটোমেটিক এটা পড়ে যায়। অটোমেটিক অফ হয়ে যায়। হ্যাঁ, জি। আচ্ছা, এরপরে যে সার্কিট ব্রেকারটা আমরা দেখছি, এটার নাম আরসিসিবি। চেহারাটা দেখতে ছবির মতো,
কিন্তু আরসিসিবি নামটা পরীক্ষায় প্রশ্ন আকারে আসবে যে আরসিসিবি কি, আরসিসিবি কি কাজে লাগে। আরসিসিবি কথাটার অর্থ হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। আপনারা যদি এগুলো সাধারণ ইলেকট্রিকের দোকানে পাবেন না, যদি নিজের বাসায় লাগাতে চান বা প্রজেক্টের কাজে লাগে, ওইটা ইলেকট্রিক্যাল ডিজাইনটা তো আগে ইঞ্জিনিয়ার সাহেব করে দিবেন বা কোনো একজন ডিজাইন করে দিবেন। ওই ডিজাইনের মধ্যে যদি আরসিসিবি থেকে থাকে, তাহলে নবপুর মার্কেটে গিয়ে বললেই হবে যে আরসিসিবি দেন, ওরা চিনে দোকানদাররা। তো একটা ভালো ব্র্যান্ডের মোটামুটি আরসিসিবি নেবেন। আরসিসিবি মানে হলো রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এখানে ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য বলছি, মানে নবাবপুর মার্কেট বলতে বোঝাচ্ছি যেখানে এই সমস্ত জিনিস পাওয়া যায় না। যেমন চিটাগাং হইলে বলতাম নিউ মার্কেট, খুলনা হইলে বলতাম খুলনা নিউ মার্কেট, যেমন ধরেন রাজশাহীতে গেলে ওই যে সাহেব বাজার, এরকম আর কি। নোয়াখালীতে গেলে চৌমুহানি যে ইলেকট্রিক মার্কেট আছে ওইখানে। তো এরকম আর কি, যেখানে 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 এই হেভি ইলেকট্রিক্যাল ডিভাইস গুলো পাওয়া যায় ওখানে গিয়ে নাম ধরে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। কিন্তু সাধারণ ইলেকট্রিকের দোকানে কিংবা সাধারণ হার্ডওয়্যারের দোকানে এই জিনিসগুলা পাওয়া যায় না। তো পরীক্ষা যদি প্রশ্ন আসে আরসিসিবি কি, আরসিসিবি মানে হচ্ছে রেসিডুয়াল সার্কিট কারেন্ট সার্কিট ব্রেকার। আরসিসিবি কি কাজে লাগে? আরসিসিবি দিয়ে রেসিডুয়াল কারেন্ট প্রতিরোধ করে। এখন রেসিডুয়াল কারেন্টটা হলো ওই যে আমরা দেখাইছিলাম লিকেজ কারেন্ট, ওই যে বডিতে যে কারেন্টটা হয়ে থাকে ওইটাই রেসিডুয়াল কারেন্ট, ইংরেজিতে লেখছে আর কি। তো লিকেজ আর রেসিডুয়াল একই অর্থ। জাস্ট ও করে কি, ডিটেক্ট করে যে পুরা যে বাসায় বা সিস্টেমে বা কোনো ডিভাইসের বডি কারেন্ট আছে কিনা, ওইটাকে ডিটেক্ট করে সে ওই কারেন্টটাকে পাস করে মাটিতে পাঠায় দেয়। আরসিসিবির সাথে কানেক্ট থাকে হচ্ছে আমাদের আর্থিং এর। তো ও ওই কারেন্টটাকে নিয়ে আর্থিং এ পাঠায় দেয়, তখন ওটা মাটিতে চলে যায় আর বডিতে তখন কারেন্ট হয় না। এই হলো ব্যাপার। তারপরে যে যেটা দেখাবো, এটার নাম হচ্ছে আরসিবিও। আরসিবিও দুইটা কাজ করে। একটা হচ্ছে আমাদের এই যে প্রথমে মিনিয়েচার যে সার্কিট ব্রেকারটা আর এই যে আরসিসিবি, এই দুইটার কাজ এই একটাই করে। মানে ওভারলোড কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট আর লিকেজ কারেন্ট, এই তিনটার প্রোটেকশন যেই সার্কিট ব্রেকারটা দেয় ওটার নাম আরসিবিও। আসলে নতুন কিছুই না, দুইটা সার্কিট ব্রেকারের এক করে তৈরি করা হয়েছে। তো আর ভাই আরসিবিও মানে হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন। এখানে যে তাহলে ডেফিনিশন ভাই লেখা এটার আছে এটা দয়া করে মুখস্থ করে ফেলবেন। কারণ এটা আপনি সোলারের কাজ করেন বা না করেন, আপনি ইলেকট্রিকের কাজ করেন বা না করেন, আপনার পার্সোনাল লাইফে আপনার ফ্যামিলি লাইফে এটা লাগবে। এটা একটা খুবই জরুরি যন্ত্র। এটা আপনার ফ্ল্যাটে আপনার বাসায় এটা লাগানো থাকা মানে একটা বিরাট ধরনের নিরাপদ থাকা। সুতরাং পরীক্ষায় আমি প্রশ্ন করব ওইভাবে, আমাদের প্রফেশনাল লাইফের প্রয়োজনে না, রিয়েল লাইফে মৃত্যু পর্যন্ত কোন জ্ঞানটা ইম্পর্টেন্ট ওইটার উপরে বেসিস করে আমি কুইজের প্রশ্ন করব, নট আপনার এই প্রফেশনাল। তো ভাই রিয়েল তাহলে লাইফে যা এটা প্রয়োজন আর্চের কাজ করবে না? জি। আর্চের কাজটা, এটা তাহলে আর্চের কাজ করবে না? না, আর্কের কাজ এটা করবে না। আর্কের কাজ করবে আচ্ছা। আরেকটা সার্কিট ব্রেকার, সেটা হলো এই যে এএফডিডি আর এএফডিবি। এএফডিডি মানে হচ্ছে যে এই যন্ত্রটার নাম এএফডিডি, মানে আর্ক ফল্ট ডিটেকশন ডিভাইস। এটা হলো এএফডিডি তে কি হয় ওইটা কোশ্চেন আসলে লিখবেন, এটা আর্ক ফল্ট ডিটেকশন ডিভাইস। নাও সাপোর্ট কোশ্চেন থাকবে যে এএফডিবি কি তাহলে। তো এএফডিবি হচ্ছে সেই যন্ত্র যে আর্ক ফল্ট ডিটেক্ট করে এন্ড আর্ক ফল্ট, ওভারলোড কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট, লিকেজ কারেন্ট, এই সবগুলোকে সে প্রোটেকশন। তার মানে আমরা এর আগে যে কয়টা সার্কিট ব্রেকার করে আসছি, ফর এক্সাম্পল একটা ছিল এমসিসিবি, তারপরেরটা ছিল হচ্ছে আরসিসিবি, এই এমসিসিবি আরসিসিবি আর আর্ক, এই সবগুলাকে এই সার্কিট ব্রেকারটা প্রোটেকশন। সো এটার নাম হচ্ছে এএফডিবি, এই সার্কিট ব্রেকারটা আর্কের প্রোটেকশন দেয়, ওভারলোড কারেন্টের প্রোটেকশন দেয়, শর্ট সার্কিট কারেন্টের প্রোটেকশন দেয়, লিকেজ কারেন্টেরও প্রোটেকশন দেয়। আর এএফডিডি টা একটু আরেকবার বলবেন, শুধু আর্ক আর্ক ফল্ট ডিটেক্ট করে? হ্যাঁ, এএফডিডিটা হচ্ছে শুধু আর্ক ডিটেক্ট করে, শুধু আর্ক। তো এখন হচ্ছে যে দেখা গেছে বাসার মধ্যে এই ডিভাইসটা একটু দামি ডিভাইস, এটা ফ্ল্যাটে বাসায় ব্যবহার করে না, এটা কমার্শিয়ালে ধরেন কোনো দোকান বা মার্কেট বা ফ্যাক্টরিতে এগুলো বেশি ব্যবহার করে, কারণ বাসার জন্য এটা একটা কস্টলি ডিভাইস।
বাসায় সাধারণত এত কস্টলি ডিভাইস লাগানো লাগে না, ওখানে এমসিবি লাগাইলেই হয়, আবার বেশি হইলে আরসিসিবি লাগাইলেই হয়। কিন্তু এর চেয়ে বড় সার্কিট ব্রেকার বাসা বাড়িতে লাগে না, কিন্তু কমার্শিয়াল সেটআপের ক্ষেত্রে আর্ক ডিটেকশন লাগে। তো এখন কমার্শিয়াল সেটআপের ক্ষেত্রে অনেকেই ভাবে যে আচ্ছা আমার আলাদা করে আর্ক ডিটেকশন সার্কিট ব্রেকার লাগানোর দরকার কি, আমি একসাথে সবগুলা লাগাই, একটু পয়সা বেশি যায়, কমার্শিয়াল তো। তখন চাইলে কেউ আলাদা আর্ক ফল ডিটেকশন ডিভাইস লাগাইতে পারে। আর যদি কেউ চায় যে আচ্ছা না আমি সব সার্কিট ব্রেকার একত্রে লাগাই দিব, তখন লাগায় যে এএফ ডিবিটা লাগাই দেয়, যে আসলে আর্ক সহ বাকি সমস্ত ফল্ট কারেন্টের প্রোটেকশন দেয়। এই হইলো সার্কিট ব্রেকারের আলোচনা। কারো যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করলে উত্তর দিব, না প্রশ্ন করলে লাইটনিং অ্যারেস্টারের আলাপে যাব, যেটা অভিষেক ভট্টাচার্যের প্রশ্ন। আর আপনাদের এমনি কোশ্চেন থাকলে আমাকে করেন, এমনি সার্কিট ব্রেকার নিয়ে আর কোনো জিজ্ঞাসা আছে কিনা। সার্কিট ব্রেকার অন্য একটা বিষয় নিয়ে প্রশ্ন আছে, সেটা হচ্ছে এক্সামটা কি 4টা স্লাইডের উপর হবে না লাস্ট 2 স্লাইডের উপর হবে? লাস্ট 2 স্লাইডের উপরে। আচ্ছা ভাই, এগুলোর দাম আনুমানিক কিরকম, আর কোন ব্র্যান্ডেডটা আসলে হচ্ছে রিলায়েবল ঢাকার মার্কেটে? এই যে এখানে যে সিএনসি দেখা যাচ্ছে, সিএনসি ভালো। আর এমনি আমরা বেশি ব্যবহার করি এবিবি। এবিবি সুইজারল্যান্ডের কোম্পানি, আমি আমার প্রজেক্টে এবিবির বাইরে যাইতে চাই না। আর এমনি জার্মান একটা কোম্পানি আছেন স্নাইডার, স্নাইডারের ডিভাইসও খুবই ভালো। সো আমি তো আসলে মানে এক একটা ডিভাইসের এর চাইতে অনেক ডিপে চলে যাই। যেটুকু আলাপ করছি এটা আপনাদের জন্য ব্র্যান্ড নেম জানাই যথেষ্ট। আমি আবার এগুলার টেকনিক্যাল ডাটা শিট নামায় এটার আরো অন্তত 20টা আপনার এই ডাটা আছে, যেগুলো দেখে দেখে আমি এর অ্যাকচুয়ালি সে রিয়েল বিপদের সময় কতটুকু পারফর্ম করবো ওই লেভেল পর্যন্ত চলে যায়। তো অত ডিটেইলে আসলে আপনাদের দরকার নাই। আম, আমরা যেটা করি, আমাদের একটু রিস্কে থাকতে হয়, কারণ আমরা তো প্রজেক্ট কনসালটেন্সি করি। দিন শেষে অনেকে দেখা যায় টাকা পয়সা নিয়ে বিদেশে চলে যায়, আমি তো আর বিদেশে যাইনি কোনোদিন চুরি করে, আমাকে জবাব দিতে হবে বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটলে। এই কারণে আমি একটু সেফে থাকার চেষ্টা করি, বেশি পড়ালেখা করে সবচেয়ে দামি দামি যন্ত্রটা লাগাই দিয়ে আসি, যাতে গিয়ে এই মানে সবচেয়ে দামি না, অ্যাকচুয়ালি সবচাইতে ভালো যন্ত্রটা লাগাই দিয়ে আসি, যাতে ভবিষ্যতে সমস্যা না হয়, আমাকেও পালায় বেড়াইতে না হয়। তো এই আর কি। এখন আপনারা এবিবি স্নাইডার এগুলো ব্যবহার করতে পারেন। আর কম দামের মধ্যেও ভালো সিএনসি, এটা চাইনিজ, এটা চলে স্মল বা কি বলে একটু মিডিয়াম কমার্শিয়ালের ক্ষেত্রে বা বাসার ক্ষেত্রে সিএনসি ইজ গুড। বাংলাদেশেও তো ক্লিক ওয়ালটনের আছে মনে হয়। ওরে বাপরে বাপ, এই লেভেল পর্যন্ত আমি কখনো নামি নাই, মানে আমি ক্লিক আর না ক্লিকের ওয়ালটনের না আমি দেখি নাই। কিন্তু থাকলেও আমি এই মানে এক্সপেরিমেন্টও করতে চাই না ওয়ালটন আর ক্লিক নিয়ে, বিকজ এটা ওদের টেকনোলজিই না। এবিবি এটার পেটেন্ট আছে, স্নাইডারের এটার পেটেন্ট আছে, ওরা এটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, আমি দেখছি ওদের ইঞ্জিনিয়ারদেরকে চিনি, কাউরে পাবো। কিন্তু আপনি ওয়ালটনের যন্ত্র ব্যবহার করে যদি আপনার ঘরে কখনো আগুন ধরে, আপনি ওয়ালটনের কোনো ইঞ্জিনিয়ারকে পাবেন? কোম্পানি তো আছে, কোম্পানিকে হবো তো। পাবেন না, পাবেন না। আর আসবে না। আপনি বিদেশি একজনের ধরে আপনি মামলা দিয়ে দিতে পারবেন যে তোমার কোম্পানির যন্ত্র ব্যবহার করে আমি লোকসানি হয়েছে, ও আবার আপনার ক্ষতিপূরণও দিবে। কিন্তু ওয়ালটনের কারোর বিরুদ্ধে বাংলাদেশে মামলা করলে লাভ উল্টা হয় আপনি না। মামলা খেয়ে যাবেন, বলবেন যে আপনার বাসার সমস্যা। হ্যাঁ, বাংলাদেশে কোনো লাভ হয় না ভাইয়া এটা। আমি আমার একটা এসি ওয়ালটনের এসি নিয়ে হ্যাঁ, সেই সাফার করছি, ওদের সার্ভিস নিয়ে। ঠিক আছে, হ্যাঁ, ওদের এগুলো বাংলাদেশে কোনো কমপ্লেন মানে যে সিরিয়াসলি নেয়, হ্যাঁ, যে নিবে, কাস্টমারকে একটা ভ্যালু দেওয়া, সেটা হ্যাঁ, বাংলাদেশে আপনার মতো কাস্টমার না থাকলে কোনো যায় আসে না। আমার ওয়ালটনে অনেক কাস্টমার আছে। সেটাই তো। বিষয়গুলো এরকম বাংলাদেশে। আপনাকে মানে আপনি একটা বাংলাদেশে রেসপেক্ট করে না কাস্টমারকে। রেসপেক্ট করেন না, ভ্যালু ভ্যালু দেয় না। আচ্ছা, আপনি রেস্টুরেন্টে খাবেন সেম জিনিসটা, যে হ্যাঁ, দেখা যাচ্ছে যে কোনো কারণবশত কোনো একটা হলো, সমস্যা হলো, হ্যাঁ, ও আপনি হাজার কমপ্লেন করলেও কোনো লাভ নেই। হ্যাঁ, না এক- ভাইয়া, আপনার এক- এক- দেশপ্রেমের অভাব আছে ভাই। দেশি পণ্য কিনা হোক মজার যোগ্য। বিষয় কি ভাই জানেন, না সেটা দেশি হচ্ছে পণ্য যদি আমি ওয়ালটনের একটা রিলায়েবল পাওয়ার পাই ব্যাংক তাইলে কিনবো, কেন কিনবো? ওয়ালটনের একটা পাওয়ার ব্যাংক কিনেছিলাম, ওই পাওয়ার ব্যাংকের নাম হচ্ছে আর্থ। ওই পাওয়ার আর্ক। ব্যাংকটা নেওয়ার আচ্ছা। পরে হ্যাঁ, হ্যাঁ। তো সেটা নেয়ার পরে 5-7 দিন পরে সেই পাওয়ার ব্যাংকটা নষ্ট হয়ে যায়। এদের কাছে ওয়ারেন্টি ক্লেম করেছি, আমাকে 2 মাস পরে পাওয়ার ব্যাংকটা ওরা ঠিক করে দিয়েছে। 2 মাস আমাকে নাকানি চুবানি খাইয়েছে।
আর আমরা ওয়ালটন এবং এমনি ওদের দেশ কোম্পানি অনেক স্ট্রাগল করতেছে, সবই জানি, কিন্তু তারপরেও আমরা সিরিয়াস কাজ করার সময় আসলে ওয়ালটনের উপরে ভরসা করতে পারি না। এগুলো তো একটু কিছু জিনিস থাকেই। ভাই তাহলে আমরা লাইটিং অ্যারেঞ্জমেন্টের দিকে যাই। আর হচ্ছে তারের বিষয়টা ভাই আমি সেদিনও মিস করেছি, আজকেও মিস করেছি। আচ্ছা, আমি আবার ডিসকাস করতেছি, নো প্রবলেম। আমি এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আরেকটা মিটিং এর লিঙ্ক দিছি, এটা 10 মিনিট আছে। এটা যদি 10 মিনিট পরে অটো ডিসকানেক্ট হয়ে যায়, আপনারা পরের লিঙ্কে ঢুকে যান। নো প্রবলেম, আই উইল ডিসকাস মোর ইন ডিটেল। আমি চাই না পরীক্ষায় কেউ খারাপ করুক। আমি চাই না চাই যে সবাই ভালো জেনে যাক। আইদার প্রফেশনাল হোক, প্রফেশনাল হোক, নলেজ গুলা পার্সোনাল লাইফে লাগে, সেই জন্য ভালো করে শিখে যান। আচ্ছা, আমাদের কি শেয়ারিং বন্ধ হয়ে গেছে স্লাইড? না না, আচ্ছা। ওকে। দেখা যাচ্ছে। ওকে। কাবেরী, কাবেরী জান্নাত, জি ভাই। বোঝা যাচ্ছে পড়া? হ্যাঁ ভাই, আজকে ক্লিয়ার। মামুন ভাই, কামরুল মামুন ভাই আছেন? কামরুল মামুন ভাই আছেন? যারা যারা ফেল করছেন তাদের জন্য নেক্সট কুইজের মধ্যে 4টা কোশ্চেন এক্সট্রা থাকবে। বাকিদের এই 4টা এক্সট্রা কোশ্চেন আনসার করার দরকার নাই। ফেল টুসদের জন্য এটা একটা সুযোগ। ওই 4টা কোশ্চেনের আনসার যদি পারে অ্যাডিশনালি, ওগুলা আগের কুইজের সাথে অ্যাড করে দিব পাস করার জন্য। আদারওয়াইজ কিন্তু এবারও যদি ফেল করেন তাহলে কিন্তু খবর আছে, বকা দিব অনেক। ভাই কি দরকার আবার ল্যাঞ্জা জুড়ানোর? ল্যাঞ্জাটারে টানতেছেন কি লিগা ভাই? আচ্ছা, যাই হোক, এটা একটা সুযোগ দিব আর কি, যাতে গিয়া আগের কুইজের সাথে কিছু নাম্বার অ্যাড করে দিতে পারে। আপনি তো ফেল টুসের রাজা। আর ওই যে কামুল মামুন ভাইও মনে হয় পড়াশোনা করার সুযোগ পায়নি, উনিও নাম্বার খুব কম পাইছে। আরেকজনও কে কে? ওই ভাই যে জীবনে দ্বিতীয়বার ফেল করছি, ইজ্জত মানে ইজ্জত রাখতে হইব না? তারপরে মিশকাত আছে, মিশকাত ফেলটুস। মিশকাত কিন্তু কাজের মধ্যে আছে, এবং আমার ধারণা ছিল মিশকাত হাইস্ট স্কোর করবে, কিন্তু মাঝখান থেকে হাইস্ট স্কোর করছে গিয়া ওই যে দুইজন। একজন হচ্ছে শহীদুল ভাই, আর একজন হচ্ছে। ভাই তো যাই হোক, তারা পড়াশোনা করছে, সিরিয়াস ছিল, আমার এটা ভালো লাগছে। এনিওয়ে, আমরা আলাপে যাই। ভাইয়া হ্যাঁ, আইডিয়া দেন, আমি শর্ট সার্কিটের থেকে মানে শর্ট থেকে কিভাবে ফুল ফর্মে আসবে। আমি সবসময় শর্টে লিখি, কেন জানো? আর আমি জানতাম আমি মারা খাবো। এই জায়গার যতটুকু লিখতে হবে ডিমান্ড, ওভাবে লিখতে হবে। সংক্ষেপে লিখে তাড়াতাড়ি পরীক্ষা শেষ করলে তো হবে না। যেমন আমি যদি জিজ্ঞেস করি আর্থিং কি, আর্থিং এর এই যে এখানে একটা ডেফিনিশন দিছি, এটা বুঝে আমাকে বুঝাই লিখতে হবে। এখন কেউ যদি বুঝে লেখে আর্থিং হইলো গিয়া মানে আর্থিং হইলো গিয়া মানে এরকম নাম্বার বলে 1 2 3, এভাবে তো এটা তো উত্তর হইলো। আর্থিং কি এটা লিখতে হবে সুন্দর করে। এখন হুবহু এটা লিখলে ভালো, না লিখলেও চলে, কিন্তু আমার তো বুঝতে হবে যে সে বুঝছে। আমার এক স্যার বলতো যে তুমি যে বুঝো না এটা যে আমি বুঝছি, এটা তুমি বুঝছো। তখন আমরা তো উত্তর দিতে পারতাম না সবসময়, কারণ আমরা অনেক সময় আসলে আমরা যে বুঝি না এটাও এক্সপ্রেস করতে পারি না। সো আমার বুঝতে হবে যে আপনি এটা বুঝছেন। আমরা অনেক কিছু বুঝি কিন্তু সেটা ডেলিভারি দিতে পারি না। আমার এক টিচার ছিল, উনি ইউকে তে পিএইচডি করার সময় ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে না, কিন্তু উনি ড্রাইভিং এ খুব ভালো। 3 4 বার ফেল করার পরে উনি ওনার টিচারকে জিজ্ঞেস করছে যে আমাকে বারবার ফেল করাচ্ছ কেন। তখন ওনার টিচার বলছে যে তুমি ড্রাইভিং লাইসেন্স পাচ্ছ না কারণ তুমি যে পারো সব সময় এটা আমাকে দেখায় করো না। কোন একটা রাস্তা টার্ন নিচ্ছে কিংবা যেই যেই জায়গায় ওর স্কোরিং হচ্ছে, ওই জায়গাগুলোতে ও পার হয়ে যাচ্ছে, কিন্তু পার হয়ে যাওয়ার সময় যে যেটা তার ট্রেনারকে দেখাবে যে এইটা এইভাবে পার হইলাম আমি, এই কাজটা এইভাবে করলাম, ওটা দেখায় না। কিন্তু সে এমনি ড্রাইভিং এ খুব ওস্তাদ, এই কারণে কোচ বারবার তাকে ফেল করাই দিচ্ছে, এইভাবে চতুর্থবারে গিয়ে পাশ করছে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা অনেক কিছুই বুঝেন পারেন, পরীক্ষাটাও ওটাই হইলো, পরীক্ষায়ও এটা ডেলিভারি দিতে হবে যে এটা আপনি যে বুঝেন এটা আমাকেও বুঝতে হবে। আমি যদি বুঝি যে না আপনি বুঝেন নাই, আপনি মাথায় মাথায় বুঝেন, সেটা ম্যাটার করেন বুঝতে পারছি কিনা। পরীক্ষাগুলো এরকমই। সো এই আর কি। তো আমরা লাইটনিং অ্যারেস্টারে যাই।
এই ক্লাস শেষ হয়ে গেলে সরাসরি পরের লিঙ্কে চলে যাবেন। লাইটনিং অ্যারেস্টার অ্যাকচুয়ালি আমরা মানে আর্থিং সিস্টেমের সাথে কানেক্টেড থাকে। আর্থিং সিস্টেম হচ্ছে পুরা একটা বাড়ি বা একটা অফিস কিংবা একটা মার্কেট কিংবা একটা ফ্যাক্টরি, এই সব কিছুর মধ্যে প্রচুর পরিমাণে লিকেজ কারেন্ট থাকতেই পারে। নানান কারণে লিকেজ কারেন্টের জন্ম হয়। কোথাও যদি লিকেজ কারেন্ট না থাকে সেটা বরঞ্চ আমরা বলবো যে এটা একটা মানে অ্যাবনর্মাল ঘটনা। লিকেজ কারেন্ট সাধারণত থাকে, অনেক সময় লিকেজ কারেন্ট অনেক যন্ত্র থেকে সেলফ জেনারেটেড হয়। তো এখন কথা হচ্ছে যে লিকেজ কারেন্ট সহ আরো অনেক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা একটা কানেকশনকে মাটিতে দিয়ে রাখি, সেটা হলো আর্থিং। মানে সব এক্সট্রা কারেন্ট মাটিতে চলে যায়, আমাদেরকে রক্ষা করে, আমাদের যন্ত্রপাতিকে রক্ষা করে। নাও আকাশ থেকে যে বিদ্যুৎটা এসে পড়ে আমাদের ঘাড়ের উপরে, সেটা কোথায় যাবে? সেটাকেও আমরা ওই আর্থিং এর কানেকশনের সাথেই কানেক্ট করে দিই। নাও লাইটনিং, এই যে বজ্রপাত ঘটে, বজ্রপাত তো আসলে কয়েক লক্ষ ভোল্টেজ, মাঝে মাঝে 10 লক্ষ ভোল্টেজে উঠে যায়। এই যে 10 লক্ষ ভোল্টেজ আর আমাদের বাসা বাড়িতে থাকে হচ্ছে অনলি 220 ভোল্ট, মার্কেট গুলাতে বা ইন্ডাস্ট্রিতে থাকে 440 ভোল্ট। 10 লক্ষের তুলনায় এটা তো খুবই কম। 10 লাখ ভোল্টেজ যদি আমার বাড়ির উপরে পড়ে, বাড়ি জ্বলে যাবে, গাছের উপর পড়লে গাছ জ্বলে যাবে, মানুষের উপর পড়লে মানুষ কয়লা হয়ে যাবে। দেখছেন না আপনারা কেউ বজ্রপাতে পড়া মানুষ কঙ্কাল মানে পুড়ে একদম কয়লা হয়ে যায়। লক্ষ লক্ষ ভোল্টেজ যখন সে শকটা খায়, বাঁচার কোনো কারণই নেই। তো এইভাবে এই হাই লেভেল ভোল্টেজটা যাতে আমাদের বাড়িতে না পড়ে, আমরা ক্ষতিগ্রস্ত না হই, এই কারণে ছাদের উপরেই আমরা এটাকে কালেক্ট করে কোন একটা ওয়্যারের ভিতর দিয়ে আমরা এটাকে পাস করে মাটিতে পাঠাই। এই যন্ত্রটাকেই বলে লাইটনিং অ্যারেস্টার। এখন এই লাইটনিং অ্যারেস্টার হইতে পারে একটা কপারের একটা ডান্ডা, আবার হইতে পারে দামি কোম্পানি স্নাইডার বা এবিবির কোন একটা লাইটনিং অ্যারেস্টার, 5 লাখ 7 লাখ টাকা দামের লাইটনিং অ্যারেস্টার। এখন কোন লাইটনিং অ্যারেস্টারটা বা বজ্রপাত প্রতিরোধকটা আমরা ব্যবহার করব, সেইটা নির্ভর করছে আমাদের প্রয়োজনের উপরে। বাসাবাড়ির জন্য অনেক দামি লাইটনিং অ্যারেস্টার লাগে না, মিডিয়াম বা মডারেট কোয়ালিটির মধ্যমানের একটা লাইটনিং অ্যারেস্টার লাগাইলেই হয়। কিন্তু কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল, যেখানে আমরা ব্যবসার জন্য বিনিয়োগ করি বা লক্ষ কোটি টাকার হিসাব নিকাশ আছে, সেই জায়গার জন্য ডেফিনেটলি একটা ভালো লাইটনিং অ্যারেস্টার লাগাইতে হবে, যাতে গিয়ে আমরা পথে না বসে যাই। ওই কারণে প্রয়োজন বুঝে বুঝে, ডোমেস্টিক, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, এই ধরনের প্রয়োজন বুঝে বুঝে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লাইটনিং অ্যারেস্টার ডিজাইন করি। আবার এমনও হয় কোনো একটা মার্কেট হয়তো বিশাল বড়, কোনো একটা বাড়ি হয়তো খুব ছোট, ওই যে আকৃতির উপরও লাইটনিং অ্যারেস্টারের প্রয়োজন উঠানামা করে। সেটার উপরে নির্ভর করেও আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের, ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস মডেলের লাইটনিং অ্যারেস্টার আমরা প্রোভাইড করি। তবে পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে লাইটনিং অ্যারেস্টার কি, কি কাজে লাগে, কিভাবে এটা ব্যবহার করি। প্রশ্নের নাম্বার থাকবে 5 নাম্বারের জন্য আপনার লাইটনিং অ্যারেস্টার কি, এটা কিভাবে কানেকশন হয়, এটুকু লিখলেই পাই যাবে। আমি যাতে বুঝতে পারি যে না, লাইটনিং অ্যারেস্টার বা বজ্রপাত প্রতিরোধক জিনিসটা আপনি বুঝতে পেরেছেন।